ভাবে কি হয় বা কি কাজ করে। এক্সেপ্টেন্স স্যাম্পলিং এটা অ্যাপ্রোচটা কিভাবে এসছে, এটা বেসিক্যালি এটার সাথে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হবে, আমাদের স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হবে, যেটা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বলা হচ্ছে। স্যাম্পলিং জিনিসটা কি আমরা তো কম বেশি বুঝি, বুঝি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছি, স্যাম্পলিং বুঝি। জি স্যার। কি সেটা বলো তো। স্যার ওই যে মানে টোটাল যে প্রসেসটা চলে এখান থেকে, মানে কাজ শেষ হওয়ার পরে কিছু স্যাম্পল নেওয়া হয়, ওইগুলা টেস্ট মানে যে কোয়ালিটিতে যায়, যে চেক হুম। করার জন্য, কোয়ালিটি চেক করার জন্য। তো ওইটার উপরে ডিপেন্ড করে যে পুরা লটটা কি হবে, ফিউচার কি হবে, এটা রাখবে না রিজেক্ট করবে, ওটার উপরেই ডিপেন্ড করে স্যার। রাইট, ঠিকই আছে। ব্যাপারটা এরকম হয়, কোন একটা প্রোডাকশন প্রসেস চলছে, সেখানে হয়তো 100টা প্রোডাক্ট বের হবে। ওই 100টা লট প্রোডাকশন হচ্ছে, হয়তোবা তার মধ্যে থেকে র্যান্ডমলি মনে করো 10টা প্রথমে তৈরি হয়েছে, একটা নিয়ে আলো, তারপরে আবার 20টা হয়েছে, তার থেকে 2টা নিয়ে আলো, র্যান্ডমলি এরকম কিছু প্রোডাক্ট নেওয়া হয়, নিয়ে টেস্ট করা হয়। টেস্ট করে ওটা যে কাস্টমার রিকোয়ারমেন্ট সেটা মিট করছে কিনা সেটা নিয়ে টেস্ট করা হয়, এবং করার পরে ফাইনালি সিদ্ধান্ত নেওয়া হয় যে আদৌ এটা চলবে কি চলবে না, লটটাকে আমি রিজেক্ট করবো না অ্যাকসেপ্ট করবো, ওই যে সিদ্ধান্তের উপরে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে 100টার মধ্যে 10টা নিচ্ছি, মানে র্যান্ডমলি সিলেকশনটাই কিন্তু আসলে পার্ট অফ স্ট্যাটিস্টিক্স। পার্ট অফ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সে আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশনে কিন্তু এই জিনিসগুলো দেখেছি। এই র্যান্ডমলি যখন সিলেক্ট করবো, তাহলে দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে হতে পারে অ্যাকসেপ্ট হবে অথবা রিজেক্ট হবে, কত পার্সেন্ট অ্যাকসেপ্ট হওয়ার চান্স বা কত পার্সেন্ট ভালো, রিজেক্ট হওয়ার কত পার্সেন্ট ভালো, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এই ধরনের জিনিসটা কেন শুরু হলো, এটার আমি আগেই বলেছি, কোয়ালিটি, আমাদের কোয়ালিটি কন্ট্রোল বা এগুলা কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় বা 1 এর পর থেকে খুব বেশি ভালো মতো শুরু হয়েছে। তো ওয়ার্ল্ড ওয়ার 2 তে একটা রিকোয়ারমেন্ট ছিল ইউএস আর্মি, সেটা হচ্ছে বুলেট, বুলেট টেস্টিং। তো বুলেট টেস্টিং করতে গেলে এই টেস্টিং যদি এমন করি, প্রতিটা বুলেট যদি টেস্ট করে ফেলি, তাহলে কি হবে, আর কোনো বুলেট বাকি থাকবে না, যে আদৌ যুদ্ধের জন্য কোনো বুলেট বাকি থাকছে না একটা ফ্যাক্টরিতে। সিমিলারলি যদি কোনো বুলেট টেস্ট না করে পাঠিয়ে দিই, তাহলে হতে পারে কি, বুলেটের ফায়ারিং এর সময় কি করতে পারে, প্রবলেম ক্রিয়েট করতে পারে, যে আদৌ এটা ভালো আছে কি না আছে। তো এই জন্য আমরা কি করি, যে এমন একটা ইয়ে নিয়ে আসছি যে টেস্ট করব বা করবো না, এর মাঝামাঝি কোনো একটা জিনিস আনার আমরা চেষ্টা করি। এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের স্যাম্পলিং, এক্সেপ্টেন্স স্যাম্পলিং। ঠিক আছে, এটাকে অনেক সময় বলা হয় মিডল লোড অ্যাপ্রোচ বিটুইন নো নো টেস্টিং অথবা ফুল 100 নো ইন্সপেকশন এন্ড ফুল ইন্সপেকশন। ফুল ইন্সপেকশন মানে তো 100% টেস্ট করা। এখন এটা কখন আমরা বেশি কনসিডারেশনে আনি, যখন আমরা সবচেয়ে বেশি খেয়াল করি যে আমাদের টেস্টিংটা ডিস্ট্রাকটিভ। হ্যাঁ, ডিস্ট্রাকটিভ মানে আমি সহজ করে বুঝাই বলি, মনে করো ফেব্রিকের কাজ চলতেছে, এখন ফেব্রিকের মেজারমেন্ট তুমি টেস্ট করলা, যে মেজারমেন্ট কাস্টমার চেয়েছে সেটা, এটা কিন্তু ডিস্ট্রাকটিভ টেস্ট না। মেজারমেন্ট করার পরে ওই ফেব্রিকের কিন্তু কোনো পরিবর্তন হবে না, বা ওটার কোনো ডিফরমেশন হবে না, হবে যেরকম আছে সেরকমই থেকে যাবে। ওটার ওয়েট তুমি জি মেজার করলা, যে এটা তুমি একটা ওয়েট, নিটিং ইন্ডাস্ট্রি গুলাতে ওয়েট করে, ওয়েট দেখে। আর এটার ভিতরে এখন মনে করো যে, মনে করো ফেব্রিকটা নিলা, নিয়ে এর ভিতরে দেখলা কোনো ডিফেক্টস আছে কিনা, বিভিন্ন পয়েন্ট পয়েন্ট করে ডিফেক্টস গুলা দেখে, এগুলা কিন্তু ডিস্ট্রাকটিভ টেস্ট না। বাট ইন কেস ইট ইজ ডিস্ট্রাকটিভ টেস্ট, লাইক বলা হলো ফেব্রিকটার স্ট্রেংথ কত সেটা দেখতে হবে, সেটা তখন কি করবে তারা মেশিনের ভিতরে, তোমাদের মেকানিক্স অফ ম্যাটেরিয়াল যখন পড়ানো হয়েছিল, ওখানে আমি জানি না ওই টার্মটা এসেছিল কিনা, তো ওই টার্মের মধ্যে একটা জিনিস থাকে ইউটিএম, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, নাম শুনেছো নিশ্চয়ই। জি স্যার। ইউটিএম, ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এই ইউনিভার্সাল টেস্টিং মেশিন দিয়ে ওটার দুই পাশ দিয়ে টান দিয়ে দেখা হয় যে ওটার আসলে স্ট্রেংথটা কেমন। এখন স্ট্রেংথটা যদি ভালো হলো বা খারাপ হলো, এটা কখন বোঝা যাবে, যতক্ষণ পর্যন্ত না ছিড়বে, তাই না, ছিঁড়ে গেলে তো ফেলিওর হলো। মেটালের ক্ষেত্রেও তাই, মেটালের ক্ষেত্রে আমরা টেনসাইল টেস্ট করি, কম্প্রেশন টেস্ট করি, এই টেস্টিং গুলা করার পরে আসলে ওইটা আগের অবস্থানে থাকে না, মানে ওটা ব্যবহারের অবস্থায় থাকে না। মনে করো তুমি যে টেবিলে বসে আছো, তুমি যাচ্ছ টেবিলের শক্তি স্ট্রেংথ কেমন, কিভাবে পরিমাপ করবা, টেবিলটা ভাঙার জন্য কত ফোর্স লাগলো সেই ফোর্সটা ক্যালকুলেশন করা সেটআপ থাকলে দিয়ে দেখবা। ঠিক আছে, তো অনেক ভাবে হতে পারে, এইভাবে যদি আমরা করি, অনেক সময় কম্পিটিশন টেস্ট বা ফেলিওর টেস্ট এগুলো আমরা করি। তো এইসব টেস্টিং এর ক্ষেত্রে কি হয়,
আসলে প্রোডাক্টটা আর আগের অবস্থায় থাকে না। আর আবার টেস্টিং না করলে সমস্যা, সিস্টেমে বা আমাদের প্রসেসের মধ্যে ম্যাল ফাংশন হতে পারে, সেটা আমাদের ডিফারেন্ট টাইপস এর প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই জন্য আমরা কি করি, স্যাম্পল টেস্টিং করব, আবার করবো না, এর মাঝামাঝি একটা বের করি, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং প্ল্যান। তো এই স্যাম্পলে যে কথাটা বলা হচ্ছে এখানে, যিনি আবিষ্কার করেছে ডচ, উনি বলছেন যে স্যাম্পল যে ব্যাপারটা, এটা আসলে কি একটা লিমিটেড হতে পারে, স্পেসিফিক সাইজ হতে পারে। যে স্পেসিফিক সাইজ মানে কি, স্যাম্পল সাইজ সবসময় 10, স্যাম্পল সাইজ সবসময় 5, এরকম একটা স্পেসিফিক, এবং র্যান্ডমলি তার লট বা ব্যাচ থেকে নিবে, এবং সেই অনুযায়ী সেটা কি করবে, তারা ওভারঅল ওই অনুযায়ী টেস্টিং করবে এবং ওভারঅল পপুলেশনের সাথে সেটা কম্পেয়ার করবে। ঠিক আছে? মনে আছে আমরা যখন কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন করি, তখন আমাদের অঙ্কগুলোর মধ্যে পপুলেশন ভ্যারিয়েন্স আর স্যাম্পল ভ্যারিয়েন্স ছিল, মনে পড়ে? জি স্যার। তার মানে কি, দেখো, মেইন পপুলেশনের ডাটাও আমার কাছে আছে, আবার আমরা একটা যে স্যাম্পল নিয়েছি সেটার ভ্যারিয়েন্স আমার কাছে আছে, ওইটাকে আমরা ম্যানিপুলেট করা শিখছি। এখন কোনো ক্ষেত্রে তোমাদের যদি ওরকম অ্যানালাইসিস দরকার হয়, তখন কিন্তু কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনে চলে যেতে হবে। মনে করো দুটো স্যাম্পলে ভ্যারিয়েন্স আছে, দুটোকে ডিল করতে গেলে আমাদের এফ ডিস্ট্রিবিউশনে চলে যেতে হয়, এগুলো কিন্তু আমরা শিখে এসেছি। সিমিলারলি আমাদের যখন এগুলা নিয়ে অত চিন্তা করতে হয় না, যখন আমাদের জাস্ট র্যান্ডমলি আমরা ডাটা নিয়ে চিন্তা করতেছি, তখনও কিন্তু আমাদের কিছু অ্যানালাইসিস করতে হয়। সেটা হচ্ছে গিয়ে লাইক পয়সন ডিস্ট্রিবিউশন বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যে সেটা ভালো হলো কি খারাপ হলো। মনে আছে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট ছিল ইয়েস অর নো, ইয়েস অর নো, জি যে স্যার। ভালো অথবা খারাপ, সেটা একটা স্পেসিফিক লটের বা স্যাম্পল সাইজের উপরে। এইভাবে আমরা কিন্তু চিন্তা করি। তো যাই হোক, এখন কয়টা ভালো হলো কয়টা খারাপ হলো এগুলা, তো এই সম্পূর্ণ প্রসেসকে আমরা বলছি লট অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং। লট অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং এই প্রসেসটাকে বলা যায়, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব এবং সিদ্ধান্ত নিব যে আইদার এই প্রজেক্ট ইজ আইদার লট ইজ অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। তো এই কথাটা আমি একটু আগে বলে ফেলেছি, সেই কথাটা আবার এখানে আছে, দেখো, অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং ইজ আ মিডল রোড অ্যাপ্রোচ between no inspection and 100% inspection। তো এখানে দুটো মেজর চিন্তা করি আমরা আসলে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং নিয়ে চিন্তা করি। এখানেও ক্লাসিফিকেশন একটা কন্ট্রোল চার্টের মতো। ফার্স্ট হচ্ছে অ্যাট্রিবিউট চার্ট বা অ্যাট্রিবিউট কন্ট্রোল, অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং বাই অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি মনে আছে? কন্ট্রোল চার্ট যখন পড়িয়েছিলাম বলেছিলাম অ্যাট্রিবিউট মানে কি। ইয়েস অর নো, অ্যাট্রিবিউট মানে কি ছিল? ইয়েস অর নো, যে আমার প্রজেক্টটা আইদার এটা সিলেক্ট করছি অথবা করছি না, বা আমার এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট হচ্ছে অথবা কি হচ্ছে, রিজেক্ট হচ্ছে। এটাকে আমরা কি বলছিলাম? অ্যাট্রিবিউট স্যাম্পলিং। অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। আর ভেরিয়েবলটা কি ছিল? কোন একটা স্পেসিফিক পয়েন্টের সাপেক্ষে আমরা চিন্তা করি এবং সেই অনুযায়ী অ্যানালাইসিস করার চেষ্টা করি। ভেরিয়েবল এটা কম বেশি হচ্ছে। এখন ওইটার মধ্যে আমরা নিজেদের মধ্যে মানে ভেরি ফ্ল্যাকচুয়েশন বা ইয়েগুলা দেখে আমরা সিদ্ধান্ত নিই লটটা আসলে অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি। তো এগুলা তো বুঝলাম, এখন সামনে যাব। সো আমরা যদি এখন এটাকে অ্যানালাইসিস করতে চাই, আমাদের অ্যাট্রিবিউট কেসের ক্ষেত্রে সবচেয়ে কমন বা মোস্ট অ্যাকসেপ্টেবল কস্ট হচ্ছে আমাদের, আমরা চিন্তা করব এখানে ভেরিয়েবলটা নিয়ে খুব বেশি ভাববো না, বাট অ্যাট্রিবিউট নিয়ে বেশি ভাববো। তো এই অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং এর যে কনসেপ্টটা, এটা নিয়ে আসলে আমরা এটার সাথে কন্ট্রোল চার্টের একটা কনসেপ্ট মিলে যায়। বাট আমরা এখানে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে 100% ইন্সপেকশন আসলে কখন পসিবল না। আমি জানি না, এই বইটার এই পেজটা খুবই বাজে এসছে। আমি ওই আরেকটা পিডিএফ যেটা ছিল, ওই পিডিএফটা ওপেন করলে মনে হয় ভালো হবে একটু। আমি এটা একটা মিনিট ওয়েট করো, আমি আরেকটা পিডিএফ ওপেন করি, কারণ কিছুই বোঝা যাচ্ছে না মনে হয়। যেহেতু রেকর্ডিং হবে, সেহেতু এটা মনে হয় ফার্দার রেফারেন্সের জন্য একটু ঝামেলা ক্রিয়েট করতে পারে। তো আমি একটু আচ্ছা, এটা অনেক ভালো, এটা এটার প্রিন্টটা অনেক ভালো। এটা থেকে আমরা করবো, এটা স্ক্যান করা হয়েছে আর ওটা হচ্ছে ছবি তোলা হয়েছে। ফটোকপি বই তো অনেক সময় একটু সমস্যা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে আমাদের আইএসও কিছু স্ট্যান্ডার্ড আছে এক্সাম্পল স্যাম্পলিং এর, সেটা হচ্ছে দেখো স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি আইএসও 7966 193 এরকম। এরপরে কিছু এটা মনে হয় আপডেট ভার্সন এসছে, ইন্টারনেট সার্চ করলে দেখা যাবে সেটা। তো মোট কথা যেটা বলছিলাম যে এটা আসলে আমরা টেস্টিং যে করতে যাচ্ছি, এটা কেন কখন আমরা টেস্টিং করব বা কখন 100% টেস্টিং সম্ভব না। 100% ইন্সপেকশন মানেই হচ্ছে যদি আমরা টেস্টিংটা ডিস্ট্রাকটিভ হয়, তাহলে এটা কিন্তু কি হবে, প্রজেক্টটা আমাদের
পুরো পুরোটা লস হবে আসলে। কোনো আমি কাস্টমারকে দেওয়ার মতো কিছু থাকবে না 100% ইনস্পেকশন যদি করি ডেস্ট্রাকটিভ টেস্টের ক্ষেত্রে। বুলেটের এক্সাম্পল দেওয়া হচ্ছিল তাই না? বুলেট বা ফেব্রিকের মধ্যে মনে করো এক টন ফেব্রিক বানিয়েছো, পুরোটাই ছিঁড়ে ছিঁড়ে দেখলা, কি অবস্থা? কাস্টমারকে কি দিবা? নাথিং, তাই না? তো ওই জন্য আমরা 5% 10% একটা স্যাম্পলিং লট করি, এটা আলাদা কথা। তারপর হচ্ছে ইন্সপেকশন কস্ট ইজ হাই। কেন? ইন্সপেকশন কস্ট নট অনলি হাই বাট অলসো ইজ টাইম কনজিউমিং, বিকজ যখনই আমরা ইন্সপেকশন করব এর জন্য কিছু ম্যান পাওয়ার দরকার হবে আমার। সো ম্যান পাওয়ারকে পে করতে হবে, ম্যান পাওয়ারকে এবং সাথে কিছু মেশিনারিজ দরকার হবে। তো মেশিনারিজ গুলো দরকার হলে মেশিনারিজ গুলোর জন্য আমাদের কিছু পে করতে হয়। তো 100% ইন্সপেকশন করলে আমাদের মেশিন সেটআপ বেশি লাগবে, যদি আমরা স্যাম্পলিং করি মেশিন সেটআপ কম লাগবে। এই সবগুলো কনসিডারেশন চিন্তা করলে ইন্সপেকশন কিন্তু আসলে কি কস্টিং হাই বা এটা কমপ্লিকেটেড। এবং সেকেন্ড হচ্ছে একই পরে যখন বারবার ইন্সপেকশন করা হয়, ইন্সপেকশন টিমের মধ্যে একটা ফ্যাটিক তৈরি হয় যে একই কাজ বারবার বারবার করছি এবং কোনো নিস্তার নাই। গার্মেন্টস এ যখন সুইং লাইনে কাজ হয়, তোমরা খেয়াল করে দেখবা সুইং লাইনের শেষ মাথায় একটা টিম থাকে, তারা কিন্তু টেবিল এবং কিউসি টেবিল বলে, সব জায়গায় থাকে না, অধিকাংশ জায়গায় থাকে। কিউসি টেবিলের মধ্যে তারা কি করে? স্যার ইন্সপেকশন করে। ইন্সপেকশন করে এবং দেখবা 100%ই করে, একটা একটা করে ধরে ধরে দেখে, খেয়াল করে দেখবা খুব তাড়াতাড়ি করে নেয়, সামনে বসাই, সামনে একটু দেখে, উল্টাই, দেখে, তারপর পাস করে দেয়। খেয়াল করেছো? জি টি স্যার। শার্ট বা এবং ফুল 100%ই করে। কেন করে 100%? যদিও 100% অনেক ক্ষেত্রে না করলে চলতো, কিন্তু করে কারণ এটা ডিস্ট্রাকটিভ টেস্ট না, ওটা ছিঁড়ে ফেটার দেখাচ্ছে না। ওটা যখন ওই টি শার্টটারে যখন ফেব্রিক বানিয়েছে তখন কিন্তু 100% ইন্সপেকশন করেনি। ফেব্রিক কোথা থেকে বানাইছে? টি শার্টের ফেব্রিক কোন ডিপার্টমেন্ট থেকে? নেটিং স্যার। নিটিং, রাইট। নিটিং থেকে যখন বানিয়েছে তখন যদি 100% ইন্সপেকশন করে ফেলতো আর কোনো টি শার্টের ফেব্রিকই পাওয়া যেত না। তার মানে ওই নিটিং এর আউটপুটটাই কিন্তু এই টি শার্ট প্রোডাকশনের ইনপুট। ঠিক আছে? তো এইভাবে চেক করে। তো এখন এখানে কষ্ট হয় বেশি, টেস্টিং এর ঝামেলা বাড়ে, টাইম বাড়ে, যে টাইম এবং টেকনোলজি লিমিটেশন আর হাই, এবং পপুলেশন সাইজটা অনেক বড় যদি হয় তখন ইন্সপেকশনের ইররটাও বেশি আসার চান্সেস বেশি। মেইন পপুলেশনের সাথে স্যাম্পলের যে পপুলেশন এটা যদি ইয়ে করা হয় তখন এটার ইররটাও বেশি আসতে পারে। এবং এটা পপুলেশন ডাটাগুলো স্ক্যাটার্ড হতে পারে অনেক জায়গায়। স্ক্যাটার্ড মানে বিভিন্ন জায়গায় মনে করে একটা পপুলেশন এসছে 66 আর একটা 72, তো এই যে ভেরিয়েশনটা অনেক সময় স্ক্যাটার্ড হয়ে যেতে পারে। এবং সাপ্লায়ার কাস্টমারের কোয়ালিটি, অনেক সময় সাপ্লায়ার বলতেই পারে আমার 100% গুড লাগবে, ঠিক আছে, এবং সাপ্লায়ার বলে দিল আমাদের 100% চেক করা লাগবে। এখন কাস্টমারকে যদি আমরা কনভিন্স করতে পারি যে তোমার লটের মধ্যে এরকম 2% পর্যন্ত ইরর থাকতেই পারে, সো কাস্টমার মনে করে নিল যে ওকে ফাইন 2% ইরর থাকতেই পারে, সেটার বাদে বাকিটা থেকে আমাকে কনসিডার করা হবে। এবং ওইটা একটা পলিসি থাকে। কেমন পলিসি? যে 2% যেগুলো রিজেক্ট আসবে সেই ধরনের প্রোডাক্ট গুলাকে আমরা কি করব, আমাদের ম্যানুফ্যাকচারাররা রিপ্লেস করব। তো এই কনসেপ্ট গুলো যখন চলে আসে তখন কিন্তু 100% ইন্সপেকশন না করলেও চলে। তো সুবিধা অসুবিধা সবই দেখো, এগুলো বলে ফেলেছি অলরেডি। সুবিধা অসুবিধা, ইন্সপেকশন ডেফিনেটলি ইকোনমিক্যাল, খরচ কম হবে। ইকোনমিক্যাল মানে কি? কম খরচ হবে। আর সেকেন্ডলি ইন্সপেকশন ডেফিনেটলি এটা কি লেস টাইম লাগবে, টাইমটা কম লাগবে, এবং পাশাপাশি কম মানুষ দিলেই চলবে। এবং অসুবিধা আছে, অসুবিধাটা কি? আমি একটা লট থেকে টেস্টিং করলাম, কখনো টেস্টিং আউট করা হলো, লট থেকে শুধু খারাপ প্রোডাক্ট গুলাই আমার কাছে এসছে। যে টেস্টিং যে লটটা নিয়েছি, মানে মনে করো লটটা 100টা ছিল, আমি 10টা বা 5টা স্যাম্পল নিয়েছি, ভুল ক্রমে 5টা স্যাম্পলের মধ্যে 3টাই পড়েছে খারাপ বা 4টাই পড়েছে খারাপ, একটা পড়েছে খারাপ ভালো। তখন আমি যখন সিমুলেশন করছি তার মাথার মধ্যে এটাই আসতেছে কি, যে এটা তো রিজেক্ট, এই লটটা তো ভালো না। কিন্তু আলটিমেটলি দেখা গেল বাকি সব লটে কি ভালো। তাহলে এরকম তো হতেই পারে যে দেখা গেল একটা লট আমি রিজেক্ট করে দিচ্ছি, কিন্তু সেই লটের বাকি সবগুলা জিনিস অধিকাংশই ভালো, কিন্তু আমার স্যাম্পলিং এ কিছু সমস্যা হয়েছে। সিমিলারলি এরকম হতে পারে একটা প্রসেসের মধ্যে অধিকাংশই খারাপ, দুই একটা ভালো। সেই দুই একটা বা 4-5টা ভালো, যখন অধিকাংশ মানে মনে করো 80% খারাপ, 4-5টা ভালো, সেই 4-5টা ভালো আমার হাতে পড়েছে, আমি টেস্ট করে দেখলাম সব ভালো, আমি কি সিদ্ধান্ত নিব? লটটা
অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড হয়েছে। কিন্তু আদৌ লটটা কাস্টমার কাছে যাওয়ার পর কাস্টমার কি করবে? অ্যাকসেপ্ট মানে সে কি বলবে ভালো জিনিসটা? না। ভালো, এই কনসেপ্টটা চলে আসে। এটার নাম হচ্ছে টাইপ 1 ইরর বা টাইপ 2 ইরর। এটা একটু পরে আমরা কথা বলবো। এটা দুটো নাম আছে, একটা হচ্ছে প্রোডিউসার রিস্ক, একটা হচ্ছে কনজিউমার রিস্ক। তো আমি প্রথম দুটো এক্সাম্পল যে দিয়েছি, দুটো এক্সাম্পলের মধ্যে একটা কিন্তু প্রোডিউসার রিস্ক আছে, যে ভালো একটা লট যখন রিজেক্ট হয়ে যাবে, এটা কি প্রোডিউসার রিস্ক না? প্রোডিউসার এটা তো ফেলে দিতে হচ্ছে, বা এটা স্ক্র্যাপ করতে হচ্ছে, বা এটা থেকে আসলে সে বেনিফিট নাও হতে পারে যদি 100% ইন্সপেকশন না করে। সিমিলারলি কনজিউমারের কাছে পাঠিয়ে দিলাম, কনজিউমার ওটা বললো খারাপ, তখন কি এটাও একটা রিস্ক না? এটা দুই রকমের রিস্ক, একটা হচ্ছে ইন্টারনাল ফেলিওর, একটা হচ্ছে এক্সটার্নাল ফেলিওর। কনজিউমারের কাছে প্রোডাক্ট চলে যাওয়ার পরে সেটা যদি খারাপ সাব্যস্ত হয়, এবং তুমি যদি পলিসি ভালো না করে, সেটা ডিল না করে যদি ঠিক করতে না পারো, তাহলে কি হবে? কনজিউমার তোমার প্রোডাক্টের দিকে আর তাকাবে? না স্যার। এবং এই কারণে এমন মানসিকতা হতে পারে, কনজিউমার কিন্তু ফার্দার তোমার প্রোডাক্টটা কোম্পানিটাকে একসেপ্ট নাও করতে পারে, এমনটা ঘটতেই পারে। তো এগুলো নিয়ে একটু পরেই কথা বলবো। এবার টাইপস নিয়ে কথা বলি। জেনারেলি স্যাম্পলিং প্ল্যানের ক্ষেত্রে আমাদের তিনটা টাইপস আছে। একটা হচ্ছে অ্যাট্রিবিউট স্যাম্পলিং, একটা হচ্ছে ভেরিয়েবল স্যাম্পলিং, একটা হচ্ছে স্পেশাল অ্যাট্রিবিউট স্যাম্পলিং। তো এখানে আমরা শুধু ভালো করে দেখবো হচ্ছে এইগুলা, মোট কথা অ্যাট্রিবিউট স্যাম্পলিং। অ্যাট্রিবিউট স্যাম্পলিং কিভাবে কাজ করে, মানে সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান, মাল্টিপল স্যাম্পলিং প্ল্যান, এগুলোর কিছু ফ্লো চার্ট আছে, এগুলো দেখে কিছু ম্যাথমেটিক্যাল মডেলিং চলে আসবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো একটু পরে। তো তার আগে কিছু টুকটাক সংজ্ঞাও লাগে, সেই সংজ্ঞাগুলো অঙ্কের জন্য লাগে না, কিন্তু পরে আবার বোঝার জন্য লাগে। সব মিলে সেগুলো নিয়েও একটু কথা বলে নেওয়া এখন দরকার। তাহলে আমাদের ফোকাস থাকবে সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান, ডাবল স্যাম্পলিং, মাল্টিপল স্যাম্পলিং এন্ড সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং প্ল্যান। এইটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে। তো এখানে কিছু সংজ্ঞা বা জিনিসগুলো আছে, সেটা হচ্ছে একসেপ্টেন্স কোয়ালিটি লেভেল। এই সংজ্ঞাটা একটু ভালো করে আমরা বুঝি। একসেপ্টেন্স কোয়ালিটি লেভেল, এটা কি মানে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে পুরেস্ট কোয়ালিটি লেভেল, একটা প্রসেসের সবচেয়ে খারাপ কোয়ালিটি, যেটা কাস্টমার কি করবে, একসেপ্ট করে নিবে প্রসেস এভারেজ হিসেবে। মানে এর থেকে খারাপ কোয়ালিটি হলে কাস্টমার কি করবে না, আর প্রসেসটা একসেপ্ট করবে না। এবং এইটা যদি এই যে বলে দেওয়া হচ্ছে যে হাই প্রবাবিলিটি অফ accepting lot has the defect level less than or equal AQL, average quality level। মানে মোট কথা, একটা লটের মধ্যে আমরা যদি রিজেকশন চিন্তা করি, মনে করো প্রথম লট আমরা নিলাম, এই লটের মধ্যে আমাদের 100% আমাদের 100টা প্রোডাক্ট আছে, বা আমাদের ওভারঅল ওখানে আমরা 2% ডিফেক্ট পেলাম, আরেকটা লটে 3% ডিফেক্ট পেলাম। ঠিক আছে, এখন আমার AQL, এটা আমার কাস্টমারের সাথে বা আমাদের আগে থেকে আমরা আহ, চিন্তা করেছি সাপ্লায়ারের সাথে, মানে সাপ্লায়ার একটা জিনিস সেট আপ করেছে কাস্টমারের সাথে চিন্তা করে, যে আমরা যদি 3%-এর বেশি রিজেক্ট পেয়ে যায় একটা লটের মধ্যে, ওইটার আমি কি করব না, কাস্টমারকে দিব না। কি করব না, কাস্টমারকে দিব না। এখন এইটা কেস ডিফাইন করছে, কাস্টমারের সাথে কথা বলে কে ডিফাইন করছে? এটা হচ্ছে কনজিউমার, মানে সরি সরি মানে সাপ্লায়ার, সরি, মানে যেটা হচ্ছে সাপ্লায়ার বা প্রডিউসার, যারা তারা এটা ডিফাইন করছে যে একটা প্রসেসের মধ্যে আমরা ধরে নিচ্ছি 3%-এর বেশি হলে আমি আর কি করব না, কাস্টমারকে দিব না। তাহলে বলতো তারা তিনটা লটের মধ্যে তিন রকম অ্যানালাইসিস পেয়েছে, বলতো কোনটা 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 একসেপ্ট হবে, কোনটা রিজেক্ট হবে? স্যার সবগুলাই অ্যাকসেপ্ট হবে স্যার, না না এভারেজে না তো স্যার না, 3% হচ্ছে। অ্যাভারেজ না আসলে, আলাদা। দেখুন আমরা যখন লট নিয়ে চিন্তা করব, তখন এই দুটো তাহলে স্যার একসেপ্ট লাস্ট। হবে। হ্যাঁ, প্রথমটা একসেপ্ট হবে না, এটা একসেপ্ট হবে না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি। এটা কিন্তু কার অ্যাভারেজ কোয়ালিটি লেভেলটা কে ডিফাইন করে? ইট ইজ ডিফাইন্ড বাই দ্য প্রোডিউসার আর সাপ্লায়ার। ঠিক আছে, এটা কিন্তু
অন্য কোনো ইয়ে না, এটা হচ্ছে মনে রাখতে হবে এর থেকে যদি প্রবাবিলিটি ডিফেক্ট লেভেলটা এর থেকে যদি বেড়ে যায় বা এর থেকে কম হয় তাহলে আমি একসেপ্ট করব, কিন্তু এর থেকে যদি বেড়ে যায় তাহলে আমি আর একসেপ্ট করব না। এটা গেল হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি লেভেল। এখন দেখো যে কোনো প্রসেসের ক্ষেত্রেই কাস্টমারও একটু কিন্তু কি করে জানো, হাতে রেখে কথা বলে। কাস্টমার যখন বাইরের সাথে কমিউনিকেট করে সে কি করে, হাতে রেখে কথা বলে। এখন দেখা গেল যে কাস্টমারের কাছে ওই প্রোডাক্টটাই গেছে, যে প্রোডাক্টটা একটু আগে আমরা চিন্তা করলাম, তো সেই প্রোডাক্টটা যাওয়ার পরে দেখা গেল কি ওই প্রসেসের তুমি তো 10টা লট এনেছো, তাই না? তুমি কি করেছো, 10টা লটে প্রোডাক্ট দিছো। মনে করো প্রথম লটে কাস্টমার পেয়েছে এরকম, কথার কথা বলছি, আর পরের লটে কাস্টমার পেয়েছে 3.25, আবার পরের লটে পেয়েছে 2.5। তো দেখা যাচ্ছে কাস্টমার আগে মানে যখনই বাইরের সাথে কমিউনিকেট করেছে বলেছে 3%-এর বেশি হলে আমি একসেপ্ট করব না, ঠিক আছে? কিন্তু কাস্টমার মনে মনে ভাবছে যে 3-এর জায়গায় যদি 3.25 হয় এটা আবার ফেরত দিয়ে দিব এত মার্জিনালের জন্য। তারা কিন্তু স্বাভাবিকভাবেই দেখা যাবে তুমিও যদি দোকান থেকে একটা কোনো প্রোডাক্ট কিনো সেটার সামান্য কিছু ডিফেক্ট কনসিডারেশন ওর জন্য দেখা যাবে অনেক সময় তুমি নিজে কি করবে না, ওটা রিটার্ন করতে চাবা না, হতে পারে। তো এল লট টলারেন্স পার্সেন্টেজ ডিফেক্ট হচ্ছে ওই জিনিস, যে একটা পুরেস্ট কোয়ালিটি লেভেল যেটা কাস্টমার খুশি খুশি টলারেট করবে ফর ইন্ডিভিজুয়াল লট, ঠিক আছে? একটা লটের ক্ষেত্রে মনে রাখবা একিউএল যেটা অ্যাভারেজ কোয়ালিটি লেভেল থেকে এলটিপিডি জেনারেলি একটু বড় হয়, ঠিক আছে? একটু বড় হয়, মানে এর থেকে যদি আরো বেশি বড় হয়ে যায়, মানে ব্যাপারটা এরকম, এলটিপিটি থেকে যদি বড় হয়ে যায় তোমার লটের যেটা তোমাকে দিয়েছে তাহলে ডেফিনেটলি ওটা রিজেক্টেড হবে। লট টলারেন্স পার্সেন্টেজ ইফেক্ট কে ডিফাইন করে? এটা কনজিউমার ডিফাইন করে, কনজিউমার নিজে থেকে চিন্তা করে। যে একটা আমি আসলে একদম সুইটেবল এরকম একটা এক্সাম্পল আরো ভাবতে পারলে ভালো হতো, যে মনে করে একটা প্রসেসের মধ্যে একটা এমন একটা কোয়ালিটি লেভেল আছে যেটা আমাদের এলটিপিটি থেকেও বেশি, তাহলে আমি কি করব, সেটা রিজেক্ট করে দিব। এলটিপিটি থেকে বেশি হলেও রিজেক্ট করে দিব, কিন্তু যদি এলটিপিটি সমান হয় তাহলে তাহলে স্যার রেখে দিন। অ্যাকসেপ্ট করে দিব। এখন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে একিউএল ইকুয়াল টু এলটিপিডি, এটা হতে পারে। মানে কাস্টমার সাপ্লাই যেটা দিচ্ছে কাস্টমার ওটা লট করতেছে, এটা হতে পারে। অনেক সময় এটাও হতে পারে, ঠিক আছে, যে এলটিপিটা এভারেজ কোয়ালিটি লেভেল থেকেও বেশি। মানে মনে করো 3 দিচ্ছে কিন্তু সে কাস্টমার ধরে রেখেছে আমি ওকে 3 বলেছি, আচ্ছা 3.5 হলেও আমি একসেপ্ট করব। তার মানে এই যে একসেপ্ট করব কনসেপ্টটা বললাম, যে প্লাস মাইনাস আর একটু ভালো করে বোঝাই বলি। মনে করো একটা গার্মেন্টস এর ক্ষেত্রে একটু এক্সাম্পল দিই। মনে করো একটা টি শার্টের ডিজাইনিং করেছে, বলেই দিয়েছে আমাদের এভারেজে একটা টি শার্টের লেন্থ হবে হচ্ছে 26 ইঞ্চি। কত হবে? 26 ইঞ্চি। এখন বায়ারের সাথে ডিল হয়েছে, বায়ার বলছে ঠিক আছে ভাই একটু তো কম বেশি হবে, বলছে ঠিক আছে। বায়ারকে সে বলছে যে প্লাস মাইনাস 0.5 হইতে পারে, মানে কত, 25.5 থেকে 26.5-এর মধ্যে থাকতে হবে, এর বেশি হলে বা কম হলে আমি কি করব না, নিব না। এখন প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, হওয়ার পরে বাইরের কাছে চলে গেল, বাইরের কাছে যাওয়ার পরে কিছু দুই একটা প্রোডাক্ট পাওয়া গেল, সেটা হয়তো বা এটা, অথবা যেটা খুবই মার্জিনাল চেঞ্জেস দেখতে পাচ্ছি, যেটা আমাদের লিমিট তার থেকে স্লাইটলি কম বা স্লাইটলি বেশি। তো এরকম ইস্যুর কারণে বায়ার সাধারণত, তুমি যদি গার্মেন্টস চাকরি করো দেখবা বায়ার সাধারণত ওটা ফেরত দেয় না, বলতে আচ্ছা ঠিক আছে একটু তো কম বেশি এটা ব্যাপার না, ওটা কাস্টমার হয়তো বা অতটা কি করবে না, খেয়াল করবে না। তো এটা কিন্তু কি করবে, সে একসেপ্ট করে নেবে, আচ্ছা চলবে। তো এই জন্য হতে পারে এখানে দেখো আমরা যদি এলটিপিটিটা কিন্তু একিউএল থেকে কি একটু হলো বড়। আমি কি মানে লট টলারেন্স পার্সেন্ট ডিফেক্ট কি বোঝাতে পারলাম কিনা জানি না। জি স্যার। মানে এলটিপিটি হচ্ছে কাস্টমার ডিফাইন করে,
বা কনজিউমার ডিফাইন করে, আর একিউএলটা কি আমাদের প্রোডিউসার, যারা সাপ্লায়ার, তারা ডিফাইন করে। তো এরপরে আরো দুটো সংজ্ঞা আছে, সেটা হচ্ছে টাইপ 1 এরর এন্ড টাইপ 2 এরর। টাইপ 1 এরর নিয়ে কথা বলি, যে একটা প্রসেসের মধ্যে দেখা গেল যে একটা ভালো একটা লটকে আমরা রিজেক্ট করে দিচ্ছি। তো টাইপ 1 এররটাকে কি বলছি আমরা? প্রোডিউসার রিস্ক। টাইপ 1 এরর কিভাবে ভালো একটা লটকে রিজেক্ট করে দিচ্ছি? তো দেখা গেল এরকম ভালো লটকে রিজেক্ট করে দিচ্ছি এইভাবে, যে দেখা গেল যে আমি একটা স্যাম্পলিং প্ল্যান করলাম, স্যাম্পলিং এর মধ্যে আমরা ওইখানে দেখা গেল যে আমরা যে লটটা পেয়েছি, লট থেকে যে স্যাম্পল করছি, মনে করো 100টা প্রোডাক্ট আমি নিয়েছি, সেখান থেকে আমি কথার কথা 5টা প্রোডাক্ট আমরা স্যাম্পল নিলাম। নেয়ার পরে সেই 5টার মধ্যে 3টা ডিফেক্ট পেলাম। কয়টা ডিফেক্ট? 3টা। তুমি ম্যাথমেটিক্যালি চিন্তা করবা, স্ট্যাটিস্টিক্স যেভাবে চিন্তা করবা, 5টার মধ্যে যখন 3টা, 100টার মধ্যে না জানি কয়টা আছে, ঠিক না? জি স্যার। লট বাদ দিয়ে দাও। কিন্তু দেখা গেল ওই 100টার মধ্যে আসলে ডিফেক্ট ছিল 3টাই, সেই 3টা ডিফেক্টই এই লটে পড়েছে, বাকি কোনো লটে কোনো ডিফেক্ট নাই। তার মানে তুমি তো একটা সিমুলেশন করে দেখতে পাচ্ছ লটটা কি খারাপ, বাদ দিয়ে দিলা। কিন্তু আসলে কি খারাপ? আসলে গড়পড়তায় আমাদের ডিফেক্ট পার্সেন্টেজ কত? অনলি 3%। গড়পড়তায় ডিফেক্ট পার্সেন্টেজ কি 100টার মধ্যে অনলি 3টে, মানে বলতে চাচ্ছি বাকি 95টা ভালো, শুধু 5টার মধ্যে 3টা খারাপ করেছে। তো এই 3টাই আসলে খারাপ, বাকি 95টা এমনি ভালো, ঠিক আছে? আর এইখানে তো দুটো ভালোই, মোট 97টা ভালো। তার মানে এখানে মনে করো বায়ার সেট করে দিল, আমি সেট করে রেখেছি আমি আগে থেকে, যে একিউএল লেভেলটা হচ্ছে 3% বা 2%। তো কিন্তু 3% যেটা, কিন্তু স্যাম্পল থেকে কি একিউএল লেভেল 3% আসছে? তা কিন্তু আসছে না। না স্যার, 60% হচ্ছে। তো এই সব কনসিডারেশন করে আমরা কি করলাম, লটটাকে রিজেক্ট করে দিলাম। কিন্তু আসলে এই লটটা রিজেক্ট করার কারণে প্রোডিউসারের একটা প্রবলেম হয়ে গেল না? প্রোডিউসার একটা ভালো লট রিজেক্ট হয়ে গেল। জি তো স্যার। এইটাকেই আমরা বলতেছি একটা স্যাম্পলিং এরর। এটা লট সিলেকশন বা র্যান্ডমলি সিলেকশন ঠিক মতো হয়নি বলে হতে পারে। আহ এখানে প্রসেসরও কিছু বোঝার ব্যাপার আছে, সেটা নিয়ে একটু পরে আমি কথা বলবো। তো মোট কথা হচ্ছে এখানে এইটাকে আমরা বলছি প্রোডিউসার রিস্ক। এবং এখানে এখানে আলফা দিয়ে আমরা এটাকে ডিনোট করি, এবার এটাকে বলি টাইপ 1 এরর। আলফা দিয়ে ডিনোট করি, এবং আলফার ভ্যালু কত হতে পারে? 20% থেকে 1% পর্যন্ত। এটা হচ্ছে আলফা। মানে আলফা মানে বুঝবা কি, এটা হচ্ছে প্রোডিউসার রিস্ক, ঠিক আছে? মানে গড়পড়তায় যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যে এটা একিউএল থেকে আসলে অনেক কম, এটার যে লেভেলটা, এই যে রিজেকশন যে আমরা করতে যাচ্ছি, করলাম আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, সেটা হচ্ছে একিউএল লেভেল থেকে অনেক কি আমাদের কম। মানে আমাদের এটা একসেপ্ট করা যেতেই পারে, কিন্তু আমরা রিজেক্ট করে দিয়েছি স্যাম্পলিং এররের কারণে। এটা হতেই পারে, এটা যখন স্যাম্পলিং করবো এই ধরনের প্রবলেম হবেই, ঠিক আছে? সিমিলারলি টাইপ 2 এররটা তার উল্টাটা, সেটা নিয়ে একটু পরেই কথা বলবো। তো মোট কথা, টাইপ এররটা হলে কি হচ্ছে, আমাদের একটা লটের মধ্যে অধিকাংশ প্রোডাক্টই ভালো, ঠিক আছে? আর আমি কি করলাম, যেগুলো নিলাম র্যান্ডমলি, অধিকাংশ খারাপ গুলো আমার হাতে পড়ে গেল, এবং সেটাকে আমি কি করলাম, টেস্ট করে বললাম না লট ভালো না, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে কি প্রডিউসারের একটা লস হলো। লসটা কি, সেই প্রোডাক্টটা স্ক্র্যাপ বিক্রি করছে, মানে রিয়েল দামটা আর পাচ্ছে না, সে ফেলে দিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ফুড প্রোডাক্ট হলে ফেলেও দিতে হতে পারে। তাহলে এটা কিন্তু আলটিমেটলি সে লাভবান হলো না। এই স্যাম্পলিং করলে এই ধরনের প্রবলেমটা হতে পারে। তো মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন করে নিবা। তো আমাদের এরপরে আমরা টাইপ 2 এরর নিয়ে কথা বলবো, তারপরে একটু অঙ্কর ব্যাপারে চলে আসবো।